ব্যাংক তো আমাদের সবার জীবনেরই একটা অংশ, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা এই যে বিশাল বিশাল প্রতিষ্ঠানগুলো, এগুলো আসলে চলে কিভাবে? আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। আমরা দেখব কোন মৌলিক কাঠামোর ওপর ভিত্তি করে একটা ব্যাংক কাজ করে। ধরুন, আপনার এলাকার ছোট্ট একটা ব্যাংক, আর অন্যদিকে দেশের এই মাথা থেকে ও মাথা জুড়ে শাখা ছড়ানো একটা বিশাল ন্যাশনাল ব্যাংক। এদের মধ্যে পার্থক্য কি শুধু সাইজের, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো এই বড় প্রশ্নের উত্তরে যাওয়ার আগে কয়েকটা বেসিক জিনিস একটু পরিষ্কার করে নেওয়া দরকার, তাই না? চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। সহজ করে বললে ব্যাংক কিন্তু শুধু টাকা জমা রাখার একটা জায়গা না, এটা আসলে অর্থনীতির একটা ব্রিজ বা সেতুর মতো। ভাবুন তো, একদিকে আছে একদল মানুষ যাদের কাছে অতিরিক্ত টাকা আছে, আর আরেক দিকে আছে আরেক দল যাদের টাকার প্রয়োজন। ব্যাংক ঠিক এই দুই দলের মধ্যে একটা সংযোগ তৈরি করে দেয়। আর ব্যাংকিং কি? ব্যাংকিং হলো ওই কাজটা যেটা একটা ব্যাংক করে থাকে। মানে কোনো প্রতিষ্ঠানকে যদি আমরা ব্যাংক বলতে চাই, তাহলে তাকে দুটো মূল কাজ করতেই হবে। এক, সাধারণ মানুষের থেকে আমানত বা ডিপোজিট নেওয়া, আর দুই, সেই টাকাটা আবার অন্যদের ঋণ দেওয়া বা কোথাও ইনভেস্ট করা। এর একটাও যদি মিসিং থাকে, তাহলে কিন্তু সেটাকে আর পুরো দস্তুর ব্যাংকিং বলা যাবে না। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ব্যাংক হচ্ছে প্রতিষ্ঠানটা নিজে, একটা অর্গানাইজেশন, আর ব্যাংকিং হলো সেই প্রতিষ্ঠানের কাজগুলো। একটা ব্যাংকের সাফল্য নির্ভর করে যে ব্যাংকার ওটা চালাচ্ছেন তার উপর। অন্যদিকে ব্যাংকিং কতটা সফল হবে সেটা নির্ভর করে ব্যাংকের সাইজ আর তার কাঠামোর উপর। বেশ ইন্টারেস্টিং, তাই না? তাহলে প্রশ্ন আসে, এই যে ব্যাংকগুলো, এরা মূলত কোন ডিজাইন বা মডেল ফলো করে? আসলে বিশ্বজুড়ে ব্যাংকগুলো প্রধানত দুটো মৌলিক ব্লুপ্রিন্ট বা নকশা মেনে চলে। প্রথমেই আসি ইউনিট ব্যাংকিংয়ের কথায়। আচ্ছা, এমন একটা ব্যাংকের কথা ভাবা যাক যার কোনো শাখা প্রশাখা নেই, শুধু একটাই অফিস, আর সেই অফিস থেকেই তার সব কাজকর্ম চলে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে। এই সিস্টেমটা শুরু হয়েছিল কিন্তু আমেরিকায়। এর কিছু বিশেষত্ব আছে, যেমন একটাই অফিস, কোনো শাখা নেই, এর কাজের পরিধিও একটা নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ। মূলধনও থাকে বেশ কম, হয়তো এক বা কয়েকজন মিলেই সেটা যোগান দেন। আর যেহেতু এর গঠনটা খুবই সহজ, তাই ম্যানেজমেন্টের পক্ষে যে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া সম্ভব হয়। সবচেয়ে বড় সুবিধা হল এরা স্থানীয় প্রয়োজনগুলো খুব ভালোভাবে বুঝতে পারে। আর ঠিক এর উল্টো দিকে আছে শাখা ব্যাংকিং। এই সিস্টেমটার সাথে আমরা সবাই পরিচিত। এখানে কি হয়? একটা হেড অফিস বা প্রধান কার্যালয় থাকে, আর তার নিয়ন্ত্রণে সারা দেশে, এমনকি দেশের বাইরেও অনেকগুলো শাখা ছড়িয়ে থাকে। এই শাখাগুলোর নেটওয়ার্কের মাধ্যমেই পুরো ব্যবসাটা চলে। এর বৈশিষ্ট্যগুলো ইউনিট ব্যাংকিংয়ের ঠিক উল্টো। এখানে একটা কেন্দ্রীয় অফিস পুরো নেটওয়ার্কটাকে কন্ট্রোল করে। এদের কাজের এলাকা হতে পারে দেশজুড়ে, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও। মূলধন হয় বিশাল, যেটা সাধারণত শেয়ার হোল্ডারদের কাছ থেকে আসে, আর এর মাধ্যমে অনেক বড় একটা জনগোষ্ঠীকে সেবা দেওয়া সম্ভব হয়। সবচেয়ে বড় কথা, যে কোনো শাখায় গেলেই একই স্ট্যান্ডার্ডের সার্ভিস পাওয়া যায়। এই টেবিলে দুটো মডেলের একটা সামনাসামনি তুলনা দেওয়া আছে। দেখুন, ইউনিট ব্যাংকিংয়ের প্লাস পয়েন্ট হলো এটা ম্যানেজ করা সহজ, আর স্থানীয় মানুষের সাথে সম্পর্কটা খুব ভালো হয়। কিন্তু অন্যদিকে এর রিস্ক অনেক বেশি, কারণ ব্যবসাটা শুধু একটা জায়গাতে সীমাবদ্ধ। যদি ওই এলাকায় কোনো অর্থনৈতিক সমস্যা হয়, তাহলে ব্যাংকটাও বিপদে পড়ে। আর শাখা ব্যাংকিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এরা তাদের ঝুঁকিটা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে পারে। মানে এক জায়গায় লোকসান হলেও অন্য জায়গার লাভে সেটা পুষিয়ে যায়। কিন্তু সমস্যা হলো এত বড় একটা নেটওয়ার্ক ম্যানেজ করা বেশ জটিল, আর সিদ্ধান্ত নিতেও অনেক সময় লেগে যায়। ইউনিট আর শাখা ব্যাংকিং তো গেল মূল দুটো মডেল, কিন্তু এর বাইরেও আরও কিছু হাইব্রিড বা সহযোগিতামূলক কাঠামো আছে। চলুন সেগুলোতেও একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। এর মধ্যে একটা হলো গ্রুপ ব্যাংকিং। এখানে যেটা হয়, একটা বড় শক্তিশালী কোম্পানি, যেটাকে আমরা হোল্ডিং কোম্পানি বলি, সে দুই বা তার বেশি আলাদা আলাদা ব্যাংকের শেয়ার কিনে নিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কিন্তু মজার ব্যাপার হলো, নিয়ন্ত্রণে চলে এলেও প্রত্যেকটা ব্যাংক কিন্তু তাদের নিজেদের পুরনো নাম আর পরিচয় নিয়েই কাজ চালিয়ে যায়। তাইলে এটা কাজ করে কিভাবে? ধরুন, একটা শক্তিশালী হোল্ডিং কোম্পানি কয়েকটা তুলনামূলক দুর্বল ব্যাংকের শেয়ার কিনে নিল। এই ব্যাংকগুলো তাদের নিজেদের নামেই চলতে থাকবে, কিন্তু তাদের ম্যানেজমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশন চলে আসবে ওই হোল্ডিং কোম্পানির নিয়ন্ত্রণে।
মানে সেন্ট্রালাইজড হয়ে যাবে। এর মূল লক্ষ্য হল সবার শক্তি এক করে মূলধন বাড়ানো, কাজকর্মে আরও দক্ষতা আনা আর মার্কেটে নিজেদের শেয়ার বাড়ানো। এরপর আসছে চেইন ব্যাংকিং। এটা শুনতে গ্রুপ ব্যাংকিংয়ের মতো লাগলেও এখানে একটা বড় পার্থক্য আছে। চেইন ব্যাংকিংয়ে কোনো হোল্ডিং কোম্পানি থাকে না, বরং একজন ব্যক্তি বা একটা পরিবার বা কয়েকজনের একটা গ্রুপ মিলে যখন 2 বা ততোধিক ব্যাংকের শেয়ার কিনে সেগুলোকে নিয়ন্ত্রণ করে, তখন তাকে বলে চেইন ব্যাংকিং। এখানে কন্ট্রোলটা আসে ব্যক্তিগত শেয়ার মালিকানা থেকে। পুরো সিস্টেমটা চলে ব্যাংকগুলোর মধ্যে একটা ইনফর্মাল বোঝাপড়া বা সহযোগিতার উপর ভিত্তি করে। মানে গ্রুপ ব্যাংকিংয়ের মতো অতটা ফর্মাল অ্যালায়েন্স এটা না। একটা সময়, বিশেষ করে 1920 সালের আগে আমেরিকায় এটা বেশ জনপ্রিয় ছিল। তো এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ধরনের কাঠামো নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এসব জেনে কি হবে? মানে একটা ব্যাংকের কাঠামো, ইউনিট নাকি ব্রাঞ্চ নাকি গ্রুপ, এটা জানাটা আসলে কেন জরুরি? চলুন একদম শুরুতে যে প্রশ্নটা ছিল সেখানে আবার ফিরে যাই। তাহলে আমাদের শুরুর প্রশ্নের উত্তরটা কি দাঁড়ালো? একটা স্থানীয় আর একটা জাতীয় ব্যাংকের মধ্যে পার্থক্যটা শুধু আকারে নয়, এটা আসলে তাদের স্ট্র্যাটেজি, তাদের ঝুঁকি সামলানোর পদ্ধতি আর গ্রাহকদের সেবা দেওয়ার ধরনের একটা মৌলিক পার্থক্য। একটা ব্যাংক কোন কাঠামো বেছে নিচ্ছে সেটাই ঠিক করে দেয় স্থানীয় অর্থনীতিতে তার ভূমিকাটা ঠিক কেমন হবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, ইউনিট ব্যাংকিং স্থানীয় জ্ঞান আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দেয়। দ্বিতীয়ত, শাখা ব্যাংকিং জোর দেয় বড় আকার, বিস্তৃতি আর ঝুঁকি ভাগ করে নেওয়ার ওপর। তৃতীয়ত, গ্রুপ আর চেইন ব্যাংকিং হল একাধিক ব্যাংকের শক্তিকে এক করার একটা উপায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একটা ব্যাংকের কাঠামো কিন্তু লোন পাওয়া থেকে শুরু করে একটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পর্যন্ত সবকিছুকেই প্রভাবিত করে। সবশেষে একটা প্রশ্নও রেখে যায়, একটা দেশের অর্থনীতির জন্য ঠিক কোন ধরনের ব্যাংকিং কাঠামো সবচেয়ে ভালো? স্থানীয় চাহিদা মেটানোর জন্য ছোট ছোট ইউনিট ব্যাংক, নাকি বড় আকারের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শাখা ব্যাংকিং, নাকি দুটোর কোনো মিশ্রণ? এটা কিন্তু ভাবনার মতো একটা বিষয়।